বাংলাদেশে তো আবার এই সরকারের, আপনি ইতিমধ্যে বলেছেন 8-9 মাস হয়ে গিয়েছে, আবার নির্বাচনের জন্য সরকারের উপর চাপ আছে, দ্রুত নির্বাচন। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা জুনের আগে, আগামী বছরের জুনের আগে নির্বাচনের একটা ঘোষণাও তিনি দিয়েছেন। এখন এই বাস্তবতায় আমরা শুধুমাত্র শুনেছি যে গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে, কিন্তু এখনো চার্জ গঠন করা হয়নি, তার বিরুদ্ধে প্রস্তুত করা হয়েছে, তার বিরুদ্ধে ফাইল রেডি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই জুনের আগে আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনার বিরুদ্ধে কিংবা এই জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন কিংবা গুম খুনের সাথে যারা জড়িত ছিলেন তাদের বিচার আদৌ সম্ভব, অথবা সিগনিফিকেন্ট কারো বিচার আদৌ সম্ভব? কঠিন। আপনি ভালো প্রশ্ন করেছেন। আমি মনে করি এটা কঠিন। এটা অনেকগুলো কারণ আছে। তার একটা কারণ হচ্ছে যে আমি শুরুতে যে ব্যাখ্যাগুলো করেছি, আপনি ছাত্র তরুণদের কিছু কিছু গুরুত্বপূর্ণ আপনার দাবিকে আমরা উপেক্ষা করেছি, এবং উপেক্ষা করার ফলে এবং আমরা এমনভাবে আমরা ধরুন এই আদালতটা গঠন করেছি, এবং যারা এই গুমের তারা তদন্ত করছেন এবং তারা এটাকে যেভাবে হোক না কেন একটা দোষীদের খুঁজে বের করা এবং তাদের শাস্তি দেওয়ার যে চেষ্টা তারা করছেন, এটাকে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। ফলে সেখানে একটা বড় ধরনের বাধা তৈরি হয়েছে। এটা অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দিক থেকেও এটা অত্যন্ত সংবেদনশীল এবং জটিল বটে। ব্যাপারটা খুব সহজ না, কারণ এই অপরাধের সঙ্গে যারা জড়িত আছেন তাদের অনেকে সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে তারা আছেন, অনেকে হয়তো রিটায়ার করেছেন, অনেকে হয়তো এখনো সার্ভিং জেনারেল রয়েছেন। কিন্তু ইতিমধ্যে আপনাকে এটাকে খুব সংবেদনশীলভাবে আপনাকে এটাকে হ্যান্ডেল করতে হবে। এটা একটা রাজনৈতিক ইস্যু বটে, এটা আইনি বটে, কিন্তু রাজনৈতিক কারণে সংবেদনশীলতাকে যদি আপনি ভারসাম্য নষ্ট করেন তাহলে এটা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য মারাত্মক হতে পারে। কারণ যারা এই অপরাধ করেছেন স্বভাবতই তারা এই সরকারকে টিকতে দেবেন। এটা খুব পরিষ্কার আমরা বুঝতে পারি যে যারা গুম করেছেন বা বিভিন্ন ক্ষেত্রে অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, আপনি যদি তাদেরকে বিচার করতে যান এবং খুব দ্রুত করতে যান, সঙ্গে সঙ্গে আপনাকে একটা প্রতিক্রিয়া আপনি দেখবেন। এবং এই বাংলাদেশে এখনকার যে সংবেদনশীল পরিস্থিতি, এতে শেষ পর্যন্ত এর কি পরিস্থিতি হয় এটা আগে থেকে এটা বোঝা অত্যন্ত কঠিন। সে কারণে আমি মনে করি যে হ্যাঁ, বিচার হয়নি, অত্যন্ত শত হয়েছে, কিন্তু বিচার করাটা অত্যন্ত কঠিন বটে। ফলে এর জন্য দরকার এই সরকারের প্রতি একটা পূর্ণ সমর্থন একদিকে করা, ক্রিটিক করা দরকার আছে, কিন্তু সমর্থন করা, এবং একই সঙ্গে যারা এই গুমের তদন্ত করেছেন এই তদন্তগুলো করা। তৃতীয়ত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে, বিশেষত সেনা প্রধানের সঙ্গে ডক্টর ইউনূসের একটা সৌহার্দ্য, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। যে বৃহত্তর জাতীয় স্বার্থে আমাদেরকে অবশ্যই সকল অপরাধীদেরকে শাস্তি দিতে হবে। এর সঙ্গে যুক্ত করতে হবে যেটা আমি বারবার বলছি, এবং কিছুদিন আগে আমাদের আইন মন্ত্রণালয় একটা মিটিং ডেকেছেন গুম আইন সংক্রান্ত বিষয়ে। সেখানে আমি সঙ্গে সঙ্গে বলেছি যে আপনার দক্ষিণ আফ্রিকার আদলে আমাদেরকে একটা দ্রুত বেগে একটা ট্রুথ এবং জাস্টিস কমিশনের মতো রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল আমাদের দরকার হবে। যদি আমরা করতে না পারি, তার মানে অনেক সময় যারা হুকুমের শুনে যারা অনেক কাজ করেছেন তাদের আমরা অন্যায়ভাবে অনেক সময় আমরা তাদেরকে হয়তো বড় ধরনের শাস্তি দিয়ে বলবো, এটা সঠিক হতে পারে না। এবং সেই ক্ষেত্রে যারা এই ধরনের হুকুম তামিল করেছেন এবং যদি তারা প্রমাণ করতে পারেন, নিয়মটা হচ্ছে যে সাধারণত সেই ক্ষেত্রে একটা ক্ষমার একটা ব্যবস্থা সেটা থাকে, এবং ক্ষমার ব্যবস্থা থাকা উচিত। আরেকটা দিক হচ্ছে সেটা রাজসাক্ষী, যারা সত্যিকার অর্থে এই তথ্যগুলো এক পক্ষে এই সাক্ষী আকারে হাজির থাকেন, তখন তাদেরকেও ক্ষমা করবার একটা পদ্ধতি আপনার থাকা দরকার। কিন্তু এখানে রাজসাক্ষী করবার জন্য যে ধরনের প্রোটেকশন দরকার, আইনি যে সুরক্ষাটুকু দরকার, সেই সুরক্ষাটুকু নাই। তার মানে বোঝা গেল আইনের দিক থেকে আমরা অত্যন্ত দুর্বল রয়েছি। ফলে এখানে বিচার করাটা অত সহজ নয়। ফলে এই সরকার বিচার করতে পারে না যেমন সত্য, একই সঙ্গে এই সরকারের পক্ষে বিচার করতে পারা অত্যন্ত কঠিন বটে। ফলে আমাদেরকে অনেক ধৈর্য ধারণ করতে হবে, এবং রাজনৈতিক দিক থেকে আমাদেরকে ভাবতে হবে, এবং এইসব সংবেদনশীল দিকগুলো মানে সেনাবাহিনী বনাম যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মধ্যে বিরোধ বাড়ো, এটা আমরা কেউ চাই না। আমরা মনে করি সেখানে এই বিরোধটা কিভাবে আমরা প্রশমিত করতে পারি, একই সঙ্গে আমরা ন্যায় বিচার করতে পারি, এর একটা ফর্মুলা, এর একটা পথ আমাদেরকে বের করতে হবে। আপনি জেনারেল ওয়াকারুজ্জামানের সেনাপ্রধানের কথা বলেছেন, জেনারেল ওয়াকারুজ্জামানের কথা বলছেন। তো এখন জেনারেল ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূসের মধ্যে কি আপনার কাছে কি কোনো সন্দেহ আছে, কিংবা আপনি মনে করেন কিনা যে তাদের মধ্যে আসলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান না, এটি কি আপনি মনে করেন?
না, আমার কাছে কোনো তথ্য নাই, কিন্তু আমি মনে করি যে এই সম্পর্কটুকু সৌহার্দ্যমূলক এবং তাদের মধ্যে এই যে বোঝাবুঝিটা পরিষ্কার করাটা খুবই খুবই জরুরি। এবং এটা শুধু তাদের বিষয় না, এটা আমাদেরও বিষয়। আমরাও চাই যে তাদের মধ্যে কোনো এই সৌহার্দ্যের ক্ষেত্রে কোনো রকম ঘাটতি থাকুক, এটা পরিষ্কার থাকা দরকার। কারণ আমরা যারা অনেকের মধ্যে আমাদেরই বন্ধু যারা, তারা হয়তো ভিন্ন মত পোষণ করেন, তারা অনেক সময় ওয়াকার সাহেবের বিরোধী তারা একটা অবস্থান নিচ্ছেন, সেটা তারা নিতে পারেন, এটা অবশ্যই তাদের সে একটা যুক্তি আছে। আমি মনে করি যে এই বিষয়টা অত্যন্ত সংবেদনশীল। সেনাবাহিনী একটা জাতীয় প্রতিষ্ঠান, ফলে আপনাকে অবশ্যই সেনাবাহিনীর স্বার্থ, তার যে প্রাতিষ্ঠানিক, তার যে ইন্টিগ্রিটি, এটা রক্ষা করার জন্য সংবেদনশীল দিকগুলো সম্পর্কে আমরা নাগরিক হিসেবে আমাদের অত্যন্ত সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ আপনি খেয়াল করবেন, এর আগে ভারত থেকে সেনাবাহিনীর মধ্যে গণ অভ্যুত্থান ঘটাবার বিভিন্ন রকম পরিকল্পনা চলেছে। আপনাদের দেখেছি কিছুদিন আগে এটা করেছে, অভ্যুত্থান হচ্ছে, এই ওয়াকার নাই, এই হচ্ছে, এই বিভিন্ন রকম গুজব তারা ছড়ানো হয়েছে। এই যে গুজবগুলো থাকে, তার মানে হলো ইতিমধ্যে দিল্লির থেকেই সেনাবাহিনীর মধ্যে নানান রকম বিভক্তি এবং বিভাজন তৈরি করার একটা চেষ্টা চলছে। এবং আমাদের আমরাও অনেক সময় এই বেফাঁস বা কোনো প্রকার ব্যক্তির প্রতি শ্রদ্ধা ছাড়া যে ধরনের উস্কানিমূলক বক্তব্যগুলো করি, বা সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান হিসেবে এর সংবেদনশীলতা সম্পর্কে সচেতন না থেকে আমরা যে সকল কথা বলি, এটা আমাদেরকে ভয়ানক বিপদের দিকে ছেড়ে দিতে পারে। ফলে আপনি কিছুদিন আগে আমার দেখুন ফেসবুকে আমরা লেখা লিখেছি যে দূরত্ব কমানো দরকার ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামানের সঙ্গে, এবং একই সঙ্গে উভয়েরই জনগণের যে দাবি, তাদের যে অভিপ্রায়, তাদের যে সংবেদনা, তার প্রতিও তাদের সচেতন থাকতে হবে। এবং এটা সেনাবাহিনীর দায়িত্ব। সেনাবাহিনী যেখানে সেনাবাহিনীর যে দায়টা, কারণ একটা জিনিস আমি একটু বলতে চাই আপনার মাধ্যমে, সেটা হলো এই সৈনিকরা যখন গুলি করতে অস্বীকার জানায় সাধারণ মানুষের উপর, সেদিনই কিন্তু এই শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে। তার মানে সৈনিকেরা এই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত, তারাও এই গণ অভ্যুত্থানের একটা সমব্যথী, বা তার এই গণ অভ্যুত্থান ঘটানোর পেছনে তাদের একটা গুরুত্বপূর্ণ তাদের অবদান রয়েছে। ফলে অবশ্যই আমাদের যে সেনা প্রতিষ্ঠান, বাংলাদেশ একটা দুই দিকে শত্রু পরিবেষ্টিত, বিশেষ করে দিল্লি অত্যন্ত একটা শক্তিশালী শত্রু রয়েছে, ইতিমধ্যে আন্তর্জাতিক পরাশক্তিগুলো রয়েছে। এই সময় আমাদেরকে অত্যন্ত সংবেদনশীল হতে হবে যেন সেনাবাহিনীর মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব, কোনো প্রকার আবার অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান এরকম কিছু না ঘটে। এবং সেই জন্যই আমাদের একটা পলিটিক্যাল, যেমন জনগণদের একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দরকার, তেমনি সেনাবাহিনীকে, বিশেষত আমাদের সেনাপ্রধানকে, তাকে পরিষ্কার জনগণের কাছেও স্বচ্ছ থাকতে হবে তিনি নিজে কি করতে চান, যেন জনগণ তার পাশে থাকতে পারে। এবং সেটাই একমাত্র আমরা এই বিচারটা করতে পারবো, তখন এই গুমের বিচারটা করতে পারবো। আমাদের যে সংবেদনশীলতার কথা বলেছি, রাজনৈতিক সংবেদনশীলতা এবং যে সেনা আমাদের প্রতিষ্ঠানে, তার প্রতি আমাদের সংবেদনশীলতা মনে রেখে আমরা একটা জাতীয় ক্ষেত্রে আমরা একটা মীমাংসার পথ, একটা ফয়সলার পথ আমরা খুঁজে পাবো। এটা আমাদের থেকে এটা হচ্ছে ভাবনা, অন্তত এই মুহূর্তে ভাবনা। ইনক্লুসিভ ইলেকশনের একটা আলোচনা আছে এবং সেটি জেনারেল ওয়াকারুজ্জামানও বলেছেন। আমরা দেখেছি যে ইনক্লুসিভ ইলেকশনের কথা নিয়ে যখন আসে, তখন আওয়ামী লীগ থাকা না থাকার বিষয়টিও আলোচনা হয়। এখন আওয়ামী লীগ ব্যতীত ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশে যদি হয়, সেটি ইনক্লুসিভ ইলেকশন হিসেবে বিবেচিত হবে কিনা, নাকি আওয়ামী লীগ নেই এই বাস্তবতা রেখেই বাংলাদেশে ইলেকশন করা উচিত? জনগণের তরফ থেকে তো আমরা ইনক্লুসিভ ইলেকশনের কথা কখনো বলিনি। গণ অভ্যুত্থানের মানে তো ইনক্লুসিভ বলে তো কোনো শব্দ নেই, এইসব শব্দগুলো তো অত্যন্ত বিপজ্জনক। জনগণ একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করে, খুব পরিষ্কার। ফলে আপনি ফ্যাসিস্ট শক্তিকে আপনি নির্বাচনে আনবেন কেন? আপনি যেটা বলতে পারেন যে ফ্যাসিস্ট শক্তির মধ্যে যারা অনুশোচনা করেছে, যারা সত্যিকার অর্থে ফ্যাসিস্ট নন, তারা আওয়ামী লীগ করতে পারেন সদর্থে, তাহলে তাদেরকে আপনি নিঃসন্দেহে তাদেরকে এই আওয়ামী লীগ থেকে বিচ্যুত হয়ে তাদের একটা দল করবার অধিকার তাদের রয়েছে। কিন্তু আওয়ামী লীগ যেমন দল আকারে আমরা মনে করি যে তার রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলাদেশে, ঠিক তেমনি একই সঙ্গে আমি অন্তত মনে করি জামাতে ইসলামী নাম নিয়েও রাজনীতি করার কোনো অধিকার নাই। ৭১-এর গণহত্যায় তাদের যে ভূমিকার শিকার। ফলে আমরা এইগুলা বারবার এগুলো করেছি, এবং এটা আমাদের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের বিকাশের ক্ষেত্রে এটা বড় ধরনের ক্ষতি হয়ে থাকে। কিন্তু অনেকে জামাতের বিরুদ্ধে যেভাবে কথা বলছেন, আমি এটাকে সমর্থন করি না। জামাতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই গণ অভ্যুত্থানে।
তাহলে আমাদের বলতে হবে যে জামাতকে জামাতে ইসলামী নামটা টিকিয়ে রাখা মূলত আওয়ামী লীগকে টিকিয়ে রাখা, একই কথা। এই দুটোই কিন্তু একটা আরেকটি পরিপূরক। ফলে তার নামটা বদলাতে হবে, এটা পরিষ্কার থাকা, এটা আমি বারবার বলছি। 2 নম্বরটা হচ্ছে এই যে কোনো দল যে নামে একটা জনগোষ্ঠীর আবির্ভাবের বিরোধিতা করবে, একটা জনগোষ্ঠীর আবির্ভাবে বিরোধিতা করবে, আপনি সেই জনগোষ্ঠী তাকে সেই নামে রাজনীতি করবার অধিকার দিতে পারেন না। ঠিক তেমনি আওয়ামী লীগ যেহেতু আবারও রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে আমাদের পরিগঠিত হতে, একটা রাষ্ট্র গঠন করবার ক্ষেত্রে, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে এটা বাধা দিয়েছে। ফলে আওয়ামী লীগ নামেও কোনো রাজনীতি বাংলাদেশে থাকা উচিত না। ফলে আমার পজিশনটা খুব পরিষ্কার, যেমন জামাতে ইসলামী তার নাম পরিবর্তন করতে হবে, ঠিক তেমনি আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমাদেরকে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে, ঠিক তেমনি করে নতুন রাজনৈতিক দল গঠন করতে হবে। তার মানে এই নয় যে আপনি যারা সততার সঙ্গে বাংলাদেশকে ভালোবাসেন তারা ভিন্ন নামে রাজনীতি করতে পারবেন না। নিশ্চয়ই পারবেন। হিটলারের যদি দল নিষিদ্ধ হতে পারে, আপনার মুসলিমের দল যদি নিষিদ্ধ হতে পারে, তো আওয়ামী লীগ নিষিদ্ধ হতে কি অসুবিধা? আর জামাত নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশে আরো বহু রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। ফলে আপনি কেন নিষিদ্ধ করবেন? নিষিদ্ধ করার তার নিয়ম আছে, আপনি কেন নিষিদ্ধ করবেন? তো জামাতকে নিষিদ্ধ নন, জামাতের নিবেদন তো বাতিল হয়ে আছে, তো আপনি এটা করতে পারেন, আওয়ামী লীগকে কেন করতে পারেন? এর তো কোনো যুক্তি নেই। অসংখ্য ধন্যবাদ। আপনার এত ব্যস্ততার পরেও আপনি আমাদের ইউরোপ, ব্রিটিশ বাংলাদেশিদের জন্য আপনি সময় দিয়েছেন এবং অত্যন্ত চমৎকার কিছু আলোচনা আপনি করেছেন। নতুন নতুন চিন্তার খোরাক আপনি আজকে আলোচনার মাধ্যমে দিয়েছেন, সেজন্য আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ।